নমস্কার, আমি রণদীপ। আজ হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের দুটি পর্বে আমি আলোচনা করেছিলাম নোয়া ছবির ইতিহাস এবং বৈশিষ্ট্য এবং নিও নোয়া ছবির বৈশিষ্ট্য। আজকের পর্বে আমি আলোচনা করব নিও নোয়া হিসেবে কামিনে ছবিটির সার্থকতা নিয়ে। গত 14ই অগস্ট 2024 কামিনে ছবিটির মুক্তি পাওয়ার 15 বছর পূর্ণ হলো। ব্যক্তিগতভাবে আমি মনে করি বলিউডে তৈরি হওয়া নিও নোয়া ছবিগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো কামিনে। তাই এই ছবিটি নিও নোয়া হিসেবে কতখানি সার্থক তা নিয়েই আমি অল্প কথা বলব। আজকের ভিডিওটি দেখার আগে যদি আপনারা আগের দুটি পর্ব দেখে রাখেন তাহলে বুঝতে সুবিধে হবে। ডেসক্রিপশন বক্সে পর্ব দুটির লিংক দেওয়া রইল, দেখে আসতে পারেন। আজকের ভিডিও পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কামিনে নিও নোয়ার অনেকগুলি বৈশিষ্ট্যের টেক্সট বুক উদাহরণ হয়ে থাকে, আবার কোনো কোনো নিয়মের সচেতন বিচ্যুতি ঘটিয়ে স্বকীয় পথ তৈরি করে নেয়। আমি দু ধরনের সিদ্ধান্তের কথাই বিশদে আলোচনা করব। প্রথমে কামিনের মধ্যে নিও নোয়ার লক্ষণগুলি খতিয়ে দেখা যাক। ক্রমবর্ধমান পুঁজিবাদ মেট্রোপলিসে তৈরি করেছে দীর্ঘমেয়াদী শ্রেণী বৈষম্য। সেই শ্রেণী বৈষম্য থেকে জন্ম নিয়েছে একটা শহরের দুটো রূপ, একটা ঝাঁ চকচকে মোড়ক, আরেকটা দারিদ্র পীড়িত উচ্চবিত্ত বর্জিত স্যাঁতস্যাঁতে অঞ্চল, যাকে অভিহিত করা হয় শহরের আন্ডারবেলি বলে। নিও নোয়ায় এই আন্ডারবেলি একটা অত্যন্ত জরুরি প্রেক্ষাপট। কামিনে মুম্বাইয়ের এই আন্ডারবেলিতে ঘুরে বেড়ায়, কোন আর্থসামাজিক পরিস্থিতি থেকে অপরাধী তৈরি হচ্ছে সেটা খুঁটিয়ে দেখার চেষ্টা করে। গত শতকের শেষের দিক থেকেই মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড মূলধারার হিন্দি ছবিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠল। তার প্রধান অনুঘটক রামগোপাল বর্মা সত্যা, যাতে গান লিখেছিলেন কামিনের পরিচালক বিশাল ভরদ্বাজ। মুম্বাই শহরটা ঝাঁ চকচকে মোড়কের পাশাপাশি যে বস্তির মতো দরিদ্র নিপীড়িত অঞ্চল, অন্যান্য অপরাধ পীড়িত এলাকাগুলোও ধ্রুব সত্যি, ক্রিমিনালের আঁতুড়ঘরও যে ধ্রুব সত্যি, তা কামিনেতে ফুটে ওঠে। মনে রাখতে হবে কামিনের সঙ্গেই মুক্তি পেয়েছিল মুম্বাই ভিত্তিক রমকম ওয়েক আপ সিড একই বছরে। তাতে মুম্বাইয়ের জীবনযাপন বর্ষা যতটা রোম্যান্টিসাইজড, কামিনেতে তা ততটাই উলঙ্গ। এই ছবিতে প্রেমের সম্পর্কে বাদ সাধে কাস্ট পলিটিক্স, বাদ সাধে রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ডন। বেআইনি জিনিসের হাত বদলকে কেন্দ্র করে জীবন ওলটপালট হয়ে যায় একদল লোকের। এখানে বিলাসবহুল হোটেল আছে, তাতে ভায়োলেন্সও আছে। অতএব মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের যে ছবি আমরা 9-এর দশকে দেখেছিলাম, সেই আন্ডারওয়ার্ল্ড, ভারতের মাটিতে গ্রথিত কাস্ট পলিটিক্স এই ছবির মূল উপজীব্য হয়ে থাকে। রেসের মাঠ, স্টেশন সংলগ্ন পরিত্যক্ত বাড়ি, স্যাঁতস্যাঁতে মেস বাড়ি হয়ে ওঠে কামিনের মূল লোকেশন। রোম্যান্টিসাইজড মুম্বাই শহর এই ছবিতে বড় একটা আসে না। পাশাপাশি স্মৃতির চোরাবালি এবং নাগরিক ভুলভুলাইয়া এই ছবির একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকে। কামিনে ছবিতেও চার্লির মূল বেদনার জায়গা হয়ে থাকে অতীতের ঘটনা। বাবা যে তার কারণেই মারা গেছে, এই অলীক ধারণা বুকে আঁকড়ে চার্লি বেঁচে আছে। ঘোড়ার মতো চোখের দুপাশে পট্টি বেঁধে তার দৌড়ে চলা আসলে অতীতের সর্বগ্রাসী নিগড় থেকে পালানোরই গূঢ়ইসা হয়ে ওঠে। কামিনে সমকালের একটা চমৎকার ধারাভাষ্য দিতে পারে, যা নিও নোয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৃতপ্রায় বাবাকে বাঁচানোর জন্য চার্লিকে জুয়ার থেকে নামতে হয়। শুধু এই ঘটনাটাই প্রমাণ করে দেয় একবিংশ শতকের মুম্বাইয়ের সমাজ কাঠামোয় কি করে একজন অপরাধীর জন্ম হয়। অর্থাৎ চার্লির গোটা ক্রাইসিস এবং অপরাধের সূত্রপাতই তার বাবা মারা যাওয়ার ঘটনা থেকে, যে ঘটনার জন্য চার্লি নিজেকে ক্ষমা করতে পারেনি, যে ঘটনার জন্য চার্লি এখনো অপরাধ বোধে ভোগে। অর্থাৎ তাকে প্রতিনিয়ত তার অতীতের স্মৃতির সঙ্গে যুদ্ধ চালাতে হয়। তার বর্তমানে সমস্তটাই দাঁড়িয়ে আছে অতীতের দুর্ঘটনার উপরে। এর পাশাপাশি গোটা ছবিটা আমরা দেখতে পাই চার্লির চোখ দিয়ে। তারই স্বগতোক্তি এবং স্মৃতিচারণের মধ্যে দিয়ে ছবিটা এগোয়। সময় সময় তার স্বপ্নদৃশ্য ছবিটার এক একটা চেক পয়েন্ট হয়ে থাকে। অতএব
নোয়া এবং নিও নোয়ার মধ্যে স্মৃতিচারণের মাধ্যমে গল্প এগোনোর যে ব্যাপার ছিল, অতীত খনন যে একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল, কামিনের মধ্যে তা পুরোদস্তুর প্রস্ফুটিত হয়। এর পাশাপাশি একটু আগেই যা বললাম, গোটা মুম্বাই শহর এক অদ্ভুত একবিংশ শতকের নাগরিক ভুলভুলাইয়া হয়ে ওঠে পুরো ছবি জুড়ে। হ্যান্ডহেল্ড ক্যামেরা যখন টাইট স্পেসে ঘুরে বেড়ায়, তখন এই গোটা শহরটা একটা অনতিক্রম্য জেলখানার মতো হয়ে ওঠে। কখনো কখনো ওয়াইড শটে ঝমঝমে বৃষ্টিতে চরিত্রদের একা দেখা যায়, ধূ প্রান্তরে বা পরিত্যক্ত অঞ্চলে তখন তাদের নাগরিক নিঃসঙ্গতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। নিও নোয়ার গল্পে উঁকি ঝুঁকি দিয়ে যায় বিভিন্ন প্রবাদ প্রবচন বা লোকজ আখ্যান, একটু আগেই তা বলেছি। বিশাল ভারদ্বাজের গল্পে বারংবার এরকম চলে আসে মিথ, মূল আখ্যানের সঙ্গে জুড়ে গিয়ে তা মূল আখ্যানকে বৃহত্তর দোতনা দেয়। যেমন মকবুল, হায়দার প্রভৃতি। কামিনে ছবিতেও বারংবার একটি সংলাপ ফিরে ফিরে আসে। জীবনে কোন রাস্তাটা বাছছি সেটার জন্য আমরা পস্তাই না, বরং সমস্যায় পড়ি যে পথটা ছেড়ে এলাম সেই পথের জন্য। এটা চার্লির স্বগতোক্তির অংশ, ফলত অবশ্যই এটা আমরা অ্যান্টি হিরোর লেন্সে যাচাই করে দেখব। এর পাশাপাশি কামিনেতে বাংময় হয়ে ওঠে তার গান। খেয়াল করলে দেখা যাবে কোনো গানই পরিস্থিতিতে নেহাতি বিনোদন মাধ্যম বা পরিস্থিতির পরিণতি হয়ে আসছে না, তাদের লিরিক আসলে বৃহত্তর দোতনা নিয়ে আসছে। গোটা ছবির ঘটনা প্রবাহের একটা রূপকধর্মী আখ্যান হয়ে উঠছে এই ছবির গান। যেমন নিয়ন আলোয় মোড়া নিশিজীবন নিও নোয়া ছবির অবিচ্ছেদ্য উপাদান। কামিনের ঢানটানান গানটা আদপে রাতের মোহপাশে জড়িয়ে যাওয়ার কথা বলে। অর্থ, নেশা, উন্মাদনা কিভাবে রাতের মুম্বাইয়ে হাত ধরাধরি করে চলে তার একটা ধারাভাষ্য হয়ে থাকে। অতএব এখানে প্রবাদ প্রবচনের পাশাপাশি ছবির গানও দর্শকের সঙ্গে কথা বলতে শুরু করে, ছবি এবং বৃহত্তর জঁরের দিকে তাকায়, সেলফ রিফ্লেক্সিভ হয়ে ওঠে। কামিনের সমাপ্তি অন্য অধিকাংশ নিও নোয়া ছবির মতোই গ্র্যান্ড। সমস্ত ঘটনা সুতো এসে মিলে যায় ছবির শেষে, সকল কুশীলব এক জায়গায় জড়ো হন, আনতাবড়ি ক্রসফায়ারিং, মারপিট প্রভৃতির মধ্যে অধিকাংশ চরিত্র মারা পড়ে। যে জগৎ, যে সকল সম্ভাবনা গোটা ছবি জুড়ে তৈরি হয়েছিল, তার বেশিটাই চোখের সামনে বালির প্রাসাদের মতো ঝুরঝুর করে ভেঙে পড়ে। তবে আবারও অধিকাংশ নিও নোয়ার মতোই কামিনে একটা নতুন সূত্রপাতের সম্ভাবনা দেখিয়ে সমাপ্ত হয়। স্মৃতির ভার থেকে মুক্ত চার্লি অবশেষে তার বুকিং কাউন্টার কিনতে পেরেছে। গুড্ডু সুইটি তাদের যমজ সন্তানদের কেন্দ্র করে ভবিষ্যতে সুখের জীবনের স্বপ্ন দেখছে। অর্থাৎ কামিনে নিও নোয়ার স্পেকট্যাকল ধর্মী ক্লাইম্যাক্স, দুনিয়া ভেঙে পড়া এবং সেই ধ্বংসের মধ্যেই নতুন বীজ খোঁজার প্রবণতাটিতে কনফার্ম করে। তাছাড়া ক্লাসিক নোয়ার মতোই এই ছবিতেও ক্লাইম্যাক্স অবধি পৌঁছানোর একটা গুরুত্বপূর্ণ প্লট ডিভাইস হলো চান্স অকারেন্স। আচমকাই চার্লি নকল গিটারটা আবিষ্কার করে ফেলে এবং তার জীবন চিরতরে পাল্টে যায়। কাজেই ক্লাইম্যাক্স এবং ক্লাইম্যাক্স অবধি পৌঁছানোর পথ হুবহু নিও নোয়ার পদাঙ্ক অনুসরণ করে। এবার দেখা যাক কামিনে নিও নোয়ার কোন কোন বৈশিষ্ট্যগুলো থেকে সচেতনভাবে বিচ্যুত হয়ে একটা স্বকীয় পথ তৈরি করে ফেলে। একদম প্রথমেই আসছে যমজ চরিত্রের ইন্ট্রোডাকশন। যমজ ভাইয়ের একজন নায়ক এবং আরেকজন অ্যান্টি হিরো, এই বিষয়টা আমার কামিনের অন্যতম শ্রেষ্ঠ ডিরেক্টোরিয়াল ডিসিশন মনে হয়। নোয়ায় মরালি ফ্লড কেন্দ্রীয় চরিত্রকে আমরা দেখি, নিও নোয়ায় কেন্দ্রীয় চরিত্রের অল্টারিগোটি একটা আলাদা মানুষ অর্থাৎ অ্যান্টি হিরো হিসেবে তার বিপরীতে উপস্থিত হয়। আমরা বুঝি নায়ক এবং খলনায়ক এখানে দুটি আলাদা মানুষ, যারা মানসিকতার দুটি বিপরীতমুখী দিকে অবস্থান করছে। যে সামাজিক সমস্যা একটা ক্রিমিনালের জন্ম দিয়েছে, সেই একই সামাজিক সমস্যা থেকে তৈরি হয়েছে গোয়েন্দাও। সমস্যা আছে, তাই তার সমাধান। অর্থাৎ নায়ক এবং খলনায়কের উৎসটি একই, কেবল তারা একটি পরিস্থিতিতে দুভাবে রিয়্যাক্ট করে। একজন মোরালি কিছুটা বেটার রাস্তা বেছে নেয়, আরেকজন খাদের পথে এগোয়। কিন্তু কামিনে ছবিতে নায়ক এবং খলনায়ক আলাদা হলেও তারা দৃশ্যগতভাবে একই, কারণ তারা আইডেন্টিক্যাল টুইন। এবং যেহেতু তাদের বেড়ে ওঠা একই সঙ্গে, তাই কোন ক্রাইসিস থেকে দুজনের পথ আলাদা হয়ে যাচ্ছে, কোন পরিস্থিতিতে কে কিভাবে রিয়্যাক্ট করছে তা দর্শকের পক্ষে বুঝে ওঠা সহজ হয়। যেহেতু তাদের দেখতে আইডেন্টিক্যাল, তাই তারা যে একই সাইকির দুটো দিকের মানুষ, এই দুই চরিত্রকে যে একই পরিস্থিতি জন্ম দিয়েছে, দুজনেরই নির্দিষ্ট সিদ্ধান্তের পেছনে অতীত একটা অনুঘটকের কাজ করছে, দর্শকের পক্ষে সেগুলো বুঝতে সুবিধে হয়। হিরোরই অল্টার ইগো অ্যান্টি হিরো,
বহু জনতার গণকামনার প্রতিভূ অ্যান্টি হিরো। নিওনোয়ার এই যে হিরো এবং অ্যান্টি হিরো ট্রোপগুলো ছিল তা যমজ চরিত্রের মাধ্যমে ফুটে ওঠে। সিদ্ধান্তগুলো ছবির নিরিখে যথেষ্ট জাস্টিফাইড এবং অধিকাংশ জনতার মাইন্ডসেটের প্রতিবিম্ব হয়ে ওঠে। সেখানে গুড্ডু মোটামুটি ন্যায়ের পথেই থাকতে দৃঢ় সংকল্প, কিন্তু নিওনোয়ার মরালি ফ্লড ক্যারেক্টারের মতোই তাকেও শেষ দিকে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বাঁচাতে, নিজেকে বাঁচাতে অপরাধের সরণিতে হাঁটতেই হয়। অতএব সেও নিওনোয়ার ফ্লড হিরো ক্যারেক্টারটিতে কনফর্ম করে। অ্যান্টি হিরো এখানে খোদ হিরোর যমজ ভাই, এই পৃথিবীতে বায়োলজিক্যালি নায়কের সব থেকে কাছাকাছি, সামাজিকভাবে নায়কের সব থেকে কাছাকাছি এবং দর্শনগতভাবে নায়কের প্রতিলিপি। নায়ক এবং খলনায়ককে একই অভিনেতার মাধ্যমে, যমজ চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে নিওনোয়া স্বাভাবিক নিয়মের একটা বিচ্যুতি ঘটায় কামিনে। নিওনোয়া অ্যান্টি হিরো হিসেবে সম্পূর্ণ আলাদা শ্রেণী, আলাদা আর্থসামাজিক পরিস্থিতির চরিত্র আমদানি করে, কিন্তু কামিনে তা করে না। এই বিচ্যুতিটির মাধ্যমেই কামিনে নিওনোয়ার দুটো গুরুত্বপূর্ণ লক্ষ্য অ্যাচিভ করে ফেলে। প্রথমত, কে কোন পরিস্থিতিতে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে তা থেকেই চরিত্রে সাদা কালোর পরিমাণ নির্ধারিত হয়। আর অ্যান্টি হিরো আদপে হিরো সব থেকে কাছাকাছি থাকা চরিত্র, তার অবদমিত কামনা বাসনা, তার অল্টার ইগো, এই বিষয়টা প্রতিষ্ঠিত হয়। নায়ককে তথাকথিত বা সমাজমান্যভাবে পুরুষালী না করে তোলা কামিনের আরেকটি বিচ্যুতি। নোয়া এবং নিওনোয়ার নায়করা সাংঘাতিক ম্যাসকিউলিন, সমাজমান্য পৌরুষের প্রায় সবকটি শর্তই তারা পূরণ করেন, কিন্তু কামিনের গুড্ডুর মধ্যে উগ্র বা আরোপিত পৌরুষের তিলমাত্র ছাপ নেই। সে মিতবাক, মৃদুভাষী, প্রেমিকার প্রতি মনোযোগী এবং যত্নশীল। পাশাপাশি যেহেতু তার উচ্চারণের সমস্যা আছে, তোতলানোর সমস্যা আছে, তাই আমরা তাকে নিওনোয়ার নায়কদের মতো সুবক্তা বা ক্ষুরোধার বাগ্মীও বলতে পারি না। আমাদের সমাজে স্পিচ ইম্পেয়ার্ড মানুষদের নানা রকম কটূক্তি সহ্য করতে হয়। সমাজের মূল স্রোতে তারা এক রকমের ব্রাত্যই থাকে বলা চলে। অতএব এখানে হিরো সমাজের মূল স্রোতে ব্রাত্য, কিন্তু তা নিওনোয়ার গড়পর্তা নায়কদের মতো একই কারণে নয়। অর্থনৈতিক এবং সামাজিকভাবে সে প্রান্তিক শ্রেণীর। এর পাশাপাশি তার আচরণ থেকে খরিত হয় না দৃশ্যমান পৌরুষ। বদলে এই ছবির অ্যান্টি হিরো সাংঘাতিকভাবে পুরুষালী। মূল হিরোকে সাবমিসিভ, পেলব, প্রেমিকার প্রতি যত্নশীল করে তোলা কামিনের দ্বিতীয় বিচ্যুতি। বিশালের তৃতীয় বিপুল রিস্ক এবং এই ছবির নিরিখে অন্যতম শ্রেষ্ঠ ঝুঁকি হল সুইটি বা প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রকে ক্লাসিক ফাম ফাতাল হিসেবে না দেখানো। হিন্দি ছবিতে আমরা বহু সার্থক ফাম ফাতাল দেখেছি, সে জনি গাদ্দারের মিনি হোক বা পরের দিকে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সির আঙ্গুরি হোক, কিন্তু সুইটিকে কোনোভাবেই এই হিচকক বা ওয়াইল্ডার বা আমেরিকান নোয়া ছবির সমতুল্য ফাম ফাতাল বলা চলে না। তার পরিবারের জন্যই নায়কের বিপদ আসছে বটে, কিন্তু সে নায়কের পথে রহস্যের কাঁটা বিছোচ্ছে না, কুহকিনী হিসেবে আবির্ভূতা হচ্ছে না, বরং নায়কের পরিত্রাতা হিসেবে, সহমর্মী হিসেবে আবির্ভূতা হচ্ছে। অর্থাৎ সুইটি এখানে ক্লাসিক ফাম ফাতাল নয়। তার উল্টো দিকে নায়কও তথাকথিত ম্যাসকুলিন নিওনোয়া নায়ক নয়। কাজেই নায়কের উল্টো দিকে কোনো ডমিনেটিং ফাম ফাতালও থাকে না। যে কোনো ধ্রুপদী বলিউড প্রেমের ছবির মতো এদের প্রেমও একটা সমস্যা সংকুল পরিস্থিতির মধ্যে দিয়ে ধীর লয়ে এগোতে থাকে। সেখানে মান অভিমান আসে, বিরহ ঘনিষ্ঠতা আসে, কিন্তু কখনোই উগ্র পৌরুষ অথবা কুহকী হাতছানির প্রসঙ্গ আসে না। মোটামুটি এই বিচ্যুতিগুলো কামিনে করে এবং এই বিচ্যুতিগুলোর মাধ্যমেই মূল নিওনোয়া ধারার সঙ্গে ছবিটির একটা বস্তুনিষ্ঠ দূরত্ব তৈরি হয়। ছবিটি ফিরে তাকাতে পারে নিওনোয়া ঘরানাটির দিকে। পাশাপাশি এমন অনেক উপাদান থাকে যা নিওনোয়ার টেক্সট বুক উদাহরণ বলা চলে। আমি এই ভিডিওতে বলার চেষ্টা করলাম কামিনে নিওনোয়া হিসেবে কতটা উত্তীর্ণ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার করবেন। চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।